হ্যালো আর্মিস, ইটস মি ইভা ফরম তাইকুক বাংলা ডাবিং। আজকে আমরা দেখব বলতো আমি কে উপন্যাসের শেষ এবং দ্বিতীয় পর্ব। আমি বেশ কিছু জিনিস পরিবর্তন করে আমি আমার নিজের মতো করে দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এগুলো সব বিনোদনের জন্য আর অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। এইদিকে তে মনে মনে ভাবলো, ইউনিভার্সিটিতে আপনাকে সায় দিয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি সবকিছু ভুলে গেছি। আপনাকে কষ্ট না দিলেও অন্তত জ্বালাতে তো পারবো। এরপরে শুরু হয় তেল জ্বালানো জাংকুকের কাজের সময় টিভির সাউন্ড বাড়িয়ে দেওয়া, গোসলের সময় পানি বন্ধ করা, জাংকুককে দিয়ে কফি বানানো, ঘরের কাজ করানো, যখনই সুযোগ পায় জাংকুককে দিয়ে করায়। আর এদিকে জাংকুক মাথা নত করে সেগুলো করার চেষ্টা করে। জাংকুক নিজেও বুঝতে পারছে এগুলোতে ইচ্ছে করে করছে ওকে জ্বালানোর জন্য, ওকে শাস্তি দেওয়ার জন্য। কয়েকদিন ধরে জাংকুক গভীর রাতে বাড়ি ফিরছে। আজ তার ব্যতিক্রম হলো না। রাত 11টা পেরিয়ে বাড়ির চৌকাঠে পা রাখলো সে। এসে ওয়াশরুমে ঢুকলো। এইদিকে তে আন মনে ভাবতে লাগলো, ভেবেছিলাম তার নিজের জ্বালিয়ে তাকে ফাঁসাবো, কিন্তু উপায় কি? রাত ছাড়া তো আর তার দেখাই পাওয়া যায় না। অথচ ঘরের বউ যে তাকে কতটা মিস করে সেটা কি সে জানে? ফ্রেশ হয়ে ফিরে আসার পর চুপচাপ বিছানায় বসে ল্যাপটপ খুলে কাজে ডুবে গেল। তে পাশে এসে বসে বসে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্ত মিশানো গলায় বলল, আপনি আজও নিয়ম মানেননি। সব কাজ আমাকে একা সামলাতে হয়েছে। তাহলে তুমি কি চাও, অফিস ফেলে ঘরের কাজ করি? ওসব ছাড়ুন, আগে বলুন তো এত কি কাজ আপনার যে আজকাল আপনার দেখাই পাওয়া যায় না? মিস করো, এটা তো সরাসরি বললেই পারো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? জাংকুক কথা শেষ করে আবারও ল্যাপটপে মনোযোগ দিল, কিন্তু তে এখনো তার দিকে তাকিয়ে রইল। তে এবার বিরক্তির চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে জাংকুকের 1 বছর আগের কৌশলটির পুনরাবৃত্তি শুরু করলো। কোমর আর পায়ে চাপ দিতে দিতে অসহায় ভঙ্গিতে বলল, উফ কি যন্ত্রণাই না হচ্ছে। জাংকুক ল্যাপটপ থেকে চোখ তুলে বলল, কোথায় ব্যথা হচ্ছে? পেইন কিলার খেয়ে নাও। বেটা, আমি তো ভেবেছিলাম তোকে দিয়ে পা টেপাবো, আর তুই কি না আমাকে ঔষধ খেতে বলছিস? এরপর নিজেকে সামনে নিয়ে খানিকটা নাটকীয় ভঙ্গিতে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আহ। তারপর 2বার কাশির অভিনয় করে ফিরে বলল, ইস, কেউ যদি একটু পায়ে মাসাজ করে দিত তাহলে হয়তো এই অসহনীয় ব্যথাটা খানিকটা কমতো। জাংকুক তার দিকে তাকিয়ে এক ঝলক বিস্ময়ে চমকে উঠল। মুখে কোনো কথা ফুটলো না, বরং ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। হাসছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? আর কোথাও ব্যথা করছে না? হ্যাঁ করছে, কোমরেও ভীষণ ব্যথা। আজ সারাদিন এত কাজ করেছি তাই হয়তো। জাংকুক হাসি চেপে মনে মনে বলল, তোমার শাস্তি দেওয়ার টেকনিকটা ভালোই বোঝা যাচ্ছে বেবি, কিন্তু তুমি জানো না এই শাস্তিই আমার বড় শান্তি। তোমার এত কাছে আসার সুযোগ তো চেয়েছিলাম। জাংকুক ল্যাপটপের কাছ থেকে উঠে দাঁড়িয়ে অলিভ অয়েল নিয়ে এসে তে সামনে দাঁড়ালো। তারপর গভীর গলায় বলল, I want to feel something you have never felt before. পালঙ্কের উপরের অংশে মাথা টেকিয়ে সামনের দিকে পা ছড়িয়ে বসে আছে তে। জাংকুক ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসে। তে ডান পা তুলে নিজের কোলের মধ্যে রাখলো। তারপর গভীর দৃষ্টিতে সেই পায়ের দিকে তাকিয়ে রইল। পায়ের মসৃণতা, ফর্সা আভার, সৌন্দর্যে তার চোখ আটকে গেল। এমন সুন্দর যে কারোর মনে অজানা উত্তেজনা তোলা দিতে বাধ্য। অন্য কেউ হলে হয়তো বিষাক্ত সাপের মতো ছোবল দেওয়ার চেষ্টা করত, কিন্তু জাংকুক তো স্বামী, জোর করে কিছু করা বা স্ত্রীর মনোযন্ত্রণায় অবতীর্ণ হওয়া তার জন্য শোভন নয়। তদুপরি মনের অন্তর্নিহিত উত্তেজনাগুলো নিয়ন্ত্রণের অভূতপূর্ব সংগ্রাম হয়ে দাঁড়ালো। তে কিছুক্ষণ চুপচাপ লক্ষ্য করলো। জাংকুকের চাহনিতে এমন কিছু রয়েছে যা তাকে নাড়া দিল। অবশেষে ধৈর্য হারিয়ে নরম গলায় বলে উঠল, এই আপনার ম্যাসাজের স্টাইল, এভাবে তাকিয়ে থাকা? জাংকুক মাদক মেশানো কণ্ঠে বলল, মেয়াই, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, শুরু করুন। তের অনুমতি পেয়ে জাংকুকের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসির আভা ফুটে উঠল। হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে নিখুঁতভাবে মাসাজ শুরু করলো। তার আঙুলগুলো স্ত্রীর দেহের উষ্ণতায় মৃদু চাপ দিচ্ছে, যেখানে প্রতিটি স্পর্শে তার অস্থির মন প্রশান্তি লাভ করছে। জাংকুকের স্পর্শে যে স্নেহের কোমলতা, তা তের হৃদয়ে অজানা শিহরণ ছড়িয়ে পড়ল। তার প্রতিটি শ্বাস জাংকুকের হাতের ছোঁয়ায় নতুন করে জেগে উঠল। জাংকুক তপ্ত শ্বাস ছেড়ে তের পা সামান্য উঁচু করে স্নিগ্ধভাবে তার পায়ের পাতায় আলতো চুম্বন দিল। তে শিহরণে কেঁপে উঠল। পা সরাতে চাইলে জাংকুক তার পা বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরল। তে নির্বাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। স্বামীর বুকে তার পা রাখা এ কেমন অনুরক্তির প্রণয়। তের ভিতরে অজানা অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তের পা নামিয়ে আবার নিজের কোলের মধ্যে রাখলো। তারপর হাতে তেল মেখে তের পায়ের উপর অত্যন্ত
স্নিগ্ধতার সাথে মালিশ করতে লাগলো। অবাধ উত্তেজনায় তে তার পা সরিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক তের পা আঁকড়ে ধরে মৃদু হাসি দিয়ে তার শাড়ির কিছুটা উপরে উঠে তুলতেই তে দ্রুত পায়ে সরিয়ে নিল। তার নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল আর অস্পষ্টভাবে তের মুখ থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। অথচ জাঙ্কুক ধীরে ধীরে তের কোমরের দিকে এগিয়ে গেল, তার চোখে মাদকতাময় আলো। তারপর অমৃত ভরা স্বরে বলল, শুয়ে পড়তে। তে হঠাৎ করেই নিজেকে জাঙ্কুকের হাতে সমর্পণ করে দিল। তার স্পষ্ট নির্দেশনায় তে ঘুরে অন্য পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক কোমর হাতে তের কোমরের শাড়ির সীমানা আলতোভাবে সরিয়ে দিল। শিশির বিন্দুর মতো শীতল উজ্জ্বল আর সতেজ তার উন্মুক্ত কোমর। সে দৃশ্য দেখে জাঙ্কুকের বুকের ভেতর অদ্ভুত এক চাহিদা জাগ্রত হলো। জাঙ্কুক ডান হাতে তর্জনী ও মধ্যমা দিয়ে অতি শুকনো স্পর্শে তের কোমরের সোহাগী বাঘটিকে ছুঁয়ে দিল, যা রহস্যময় জাদু হয়ে তে শরীরে শুকনো শিহরণ জাগিয়ে তুলল। তে অবচেতন ভাবে নিজের শরীরকে দাপটের সঙ্গে সোজা করতে চাইল, কিন্তু বিছানা যেন তাকে চুষে নিয়ে অদৃশ্য শক্তি দ্বারা তেকে আটকে রেখেছে। উঠতে চাইলেও তার শক্তি বিলীন হয়ে গেছে। এবার জাঙ্কুক তের কোমরের বাঁকে কোমল চাপ দিতে থাকে। মালিশের প্রতিটি নরম ছোঁয়া তার ভিতরের আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে জাঙ্কুক গভীর উন্মাদনায় আক্রান্ত হয়ে তের কোমরের উষ্ণতাতে চুম্বন রেখে দিল। তে চোখ বন্ধ করে বিছানার কাপড় আঁকড়ে ধরল। এদিকে জাঙ্কুক তের কোমরের নরম রেখায় চুম্বন দিতে থাকলো। এবার তার দৃষ্টি আটকে গেল তের কোমরের তিলটার দিকে। তিলটি যেন অবিনাশী আকর্ষণ। জাঙ্কুক ঈষৎ হাসিতে নেশাভরা দৃষ্টিতে তিলটির দিকে কিছু সময় তাকিয়ে রইল। এরপর সে তিলটিতে গভীর চুম্বন করলো। একরকম তিলটিকে চুষে নিতে চাইল। তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিছানার সঙ্গে গভীরভাবে সংযোগে বাধা পড়ল। সে আর নিজের জগতের মধ্যে থাকতে পারল না। এক ঝটকায় উঠে জাঙ্কুকের গলা আঁকড়ে ধরল। তার মুখটি জাঙ্কুকের গলার কাছে লুকিয়ে ফেলল। বড় বড় নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলল, তে জাঙ্কুক। আমি আর তীব্র উন্মাদনায় তার বাক্যগুলো আর শেষ হতে পারল না। জাঙ্কুক তের মাথার পেছনে হাত রেখে চোখের মধ্যে গভীর নেশা নিয়ে ঠোঁটের কোণে হাসি ফোটালো। তারপর শ্বাস টেনে বলল, আমাকে আটকাবে না তে, অন্তত আজকে না। তের ঘাড়ের চুলগুলো আলতোভাবে সরিয়ে চুম্বনে মগ্ন হয়ে গেল সে। তে সবকিছু ফুলে জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। তার কোমল চাপ অনুভব করে জাঙ্কুকের শরীরে অজান্তে তীব্র ব্যথা অনুভূতি হতে থাকে, কিন্তু সে তার দেহের প্রতি কোনো মনোযোগ না দিয়ে তের ঘাড়ে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দিল। এরপর তের কানে লতিতে গম্ভীর চুম্বন দিয়ে অনুভূতির প্রবাহের গতি আরো বাড়িয়ে তুলল। তীব্র আকর্ষণে জাঙ্কুক তের শাড়ির আঁচল যখনই নিচে ফেলতে যাবে, তৎক্ষণাৎ তে তার মুখটি জাঙ্কুকের গলার ভাঁজ থেকে তুলে নিল। ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে কোমল গলায় বলল, জাঙ্কুক, আমার একটা কথা রাখো। জাঙ্কুক আধো আধো চোখ পেলে ঘুরে আসন্ন কণ্ঠে বলল, বলো শোনা। তের শ্বাসের গতি ক্রমেই বৃদ্ধি পেতে থাকে, তবু সে নিজেকে কিছুটা সংযত করে জাঙ্কুকের কাঁধে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে বলল, আমাকে একটু সময় দিন প্লিজ জাঙ্কুক। আর কততে? আপনি কি চান না আপনার মহারানী নিজে থেকে আপনার কাছে ধরা দিক? চাইতে খুব করে চাই। তাহলে আমাকে সময় দিন জাঙ্কুক। আমি যে এখনো দোটানায় ভুগছি, না নিজেকে স্থির করতে পারছি, না আপনার থেকে নিজেকে দূরে সরাতে পারছি। একটা ইচ্ছে রাখবে? সুইটহার্ট, তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে দিবে আমায়? এমনভাবে অনুমতি নিচ্ছেন যেন প্রথমবার কিস করবেন। যাই হোক, পারমিশন গ্রান্টেড। তের উত্তর শুনেই জাঙ্কুক আর দেরি করে না। তের কোমর ঠোঁটে চুম্বনের গভীরতায় ডুবে যায়। চুমুর তীব্রতায় দুজনেই বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুকের এক হাত তের কোমরের অবাধে শিকল হয়ে যায়, অন্য হাতে তের 5 আঙ্গুলের ফাঁকি শক্তভাবে আঁকড়ে ধরে। তে উত্তেজনায় তার বাঁ হাতে শক্ত করে জাঙ্কুকের ঘাড় আঁকড়ে ধরে। এই সময়ের গভীরে হারিয়ে যায়। কয়েকদিন খুনসুটি দুষ্টুমি আর কোমল ভালোবাসায় আবরণে আবদ্ধ হয়ে জাঙ্কুক ও তের সংসার এগিয়ে চলছিল। যদিও জাঙ্কুকের শাস্তি এখনো বহাল, রান্নাঘরের দায়িত্ব তারই কাঁধে। কখনো ক্লান্ত হলে তে সাহায্য করলেও স্বামীর হাতের অপূর্ব রান্নার স্বাদে এই শাস্তির মেয়াদ স্বেচ্ছায় দীর্ঘায়িত করেছে সে। রাত প্রায় 2টা। তে বারান্দায় দাঁড়িয়ে গভীর চিন্তায় মনোনিবেশ করছে। এরই মধ্যে তের গভীর ভাবনায় জল ঢেলে পেছন থেকে সুধাময় কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, ঘুমাচ্ছ না কেন বেগম? আপনি ঘুমান, আমি কিছুক্ষণ পরে ঘুমাবো। আমি তো এখন গোসল করব। এত রাতে গোসল করবেন? ভূতে ধরেছে আপনাকে? ভূতে ধরেনি, প্রেমে ধরেছে। কিন্তু বউ তো সেই ইচ্ছে পূরণ করবে না, তাই গোসল করে প্রেমের পিরাতা নামাবো।
তাছাড়া রাত 9টা 3টা কোনো ব্যাপার নাকি? বউয়ের সঙ্গে ফিজিক্যাল হওয়ার পর এমন কতবার গোসল করতে হবে? তে কোনো উত্তর না দিয়ে উপরে হাত তুলে মোনাজাতের ভঙ্গিমায় বলে, হে আল্লাহ, আপনি এই অসভ্য পুরুষটার মুখে লাগাম দিন, যেন পরের বার কথা বলতে গেলে 100 বার ভেবে বলে আমিন। তারপর মুখে হাত বুলিয়ে কটমট করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুক দুষ্ট হেসে গোসলের সংকল্পে অগ্রসর হয়। জাংকুক ভেতর থেকে তেকে বাথরুমটা দিতে বলে। তে বাথরুম নিয়ে দ্রুত জাংকুকের কাছে চলে যায়, কিন্তু জাংকুক বাথরুমের সাথে তার বউকেও টেনে নিতে ভুলল না। তে কিছুটা অবাক হলো, তার হৃদয়ের গভীরে অজানা অনুভূতির ঝংকার বেজে উঠল। তবে জাংকুকের মন দুষ্ট চিন্তায় বিভোর, তাই সে ঝর্ণার মুখ তের দিকে ঘুরিয়ে দিল। তারপর তেকে নিজের মধ্যে জড়িয়ে ধরল। তে বিরক্তিকর গলায় বলল, কি করছেন আপনি? ঠান্ডা লেগে যাবে জাংকুক। সরেন তো, আমি কিন্তু আপনার মতো আজীব জীব নয় যে রাতের বেলা গোসল করব। চুপচাপ এভাবেই থাকো, আদারওয়াইজ উল্টো পাল্টা কিছু করে ফেলবো। সাথে সাথে তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তাই জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চাইলে, কিন্তু জাংকুক এক লহমায় তার ঠোঁটগুলো নিপুণভাবে নিজের দখলে নিয়ে নিল। আকস্মিক আক্রমণে তের চোখ দুটো বন্ধ না করে আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইল। ঝর্ণার শশক ধ্বনির সঙ্গে মিলেমিশে জাংকুকের শীতল ও নিরন্তর পানির মতো স্পর্শ তের হৃদয়কে গভীরভাবে কর্ষিত করছে। জাংকুক তার শরীরের প্রতি দখলদারি দায়িত্ব আরো প্রবল করলো। তে হাত দিয়ে সরিয়ে জাংকুককে মুক্ত করতে চাইলো, কিন্তু জাংকুক তাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে আঁকড়ে ধরলো। এতে তের শরীর খানিকটা সংকুচিত হয়ে যায়। তে নড়াচড়া করতেও ভুলে গেল। তে চক্ষু ধরে মেরে দেখে জাংকুক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পানির ক্ষীণ স্রোত তের চোখের কোণ ধরে উষ্ণতর ভেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। সেই স্বচ্ছ ফোঁটাগুলি জাংকুকের মনে আগ্নেয় জ্বালা সৃষ্টি করলো। জাংকুকের হৃদয়ের গভীর তীব্র আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটলো। তের প্রতি তার যে অধিকার, তার যে তীব্র মোহ, তা তাকে প্রতিটি শ্বাসে গ্রাস করতে লাগলো। এবার আর কোনো দ্বিধা নয়, আর কোনো অপেক্ষা নয়। তাই তার হাতের সঞ্চারে তে শাড়ির আঁচল নিচে ফেলে দিল। জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে দিল। তে সামান্য কেঁপে উঠল। তার অভ্যন্তরীণ উত্তেজনা তাকে প্রতিরোধ করার কোনো শক্তি দিল না। জাংকুক ক্ষণিকের জন্য তের গলাকে ঠোঁট দিয়ে স্পর্শ করার পর জাংকুক আরো অনবদ্য হয়ে উঠল। তের কাঁধে গভীরভাবে কামড় বসিয়ে দিল। প্রথম কামড়ে তের ভিতরে উন্মাদনা সৃষ্টি হলো। দ্বিতীয় কামড়ে তার সমস্ত উত্তেজনা অবলুপ্ত হয়ে মুচড়ে যেতে শুরু করলো। তীর ঘাড়ে কামড়ের গভীরতা এতই প্রবল হয়ে উঠে যে তার ঘাড় থেকে কয়েক ফোঁটা টকবগে শীতল রক্ত গড়িয়ে পড়ল। এবার তে জাংকুককে সরানোর অদম্য চেষ্টা চালাতে থাকে, কিন্তু জাংকুকের যে অবস্থা তাতে থামানো আর সম্ভব হয়নি। তের গলা সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই অবস্থায় জাংকুকের ভালোবাসা তের প্রতি বিষের মতো প্রবাহিত হচ্ছে। তের চক্ষুদ্বয় ইতিমধ্যে জলপূর্ণ হয়ে গেছে। এরপরে কয়েক ফোঁটা জল ঝর্ণার পানির সঙ্গে মিশে যেতে লাগলো। অবশেষে তে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, জাংকুক, আমার লাগছে, প্লিজ থামুন। কিন্তু তের এই মিনতি জাংকুকের উত্তেজনাকে আরো তীব্র করে তোলে। জাংকুক হেসে তের কুচির বাঁধন খুলে দিতেই তে জাংকুকের বুকে ধাক্কা দিয়ে বাথরুমের দেয়ালের সঙ্গে মিশিয়ে দেয়। অতঃপর জাংকুক তার মনের মোহ থেকে মুক্তি পেয়ে আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসলো। তে জল মিশ্রিত কাপা কণ্ঠে বলে উঠল, কেন এমন করছেন জাংকুক? আমি ভালোবাসা নিতে পারছি না, আমার যন্ত্রণা হচ্ছে। যেখানে কিনা একটু আগেও জাংকুক তার সত্তা দিয়ে এই ভালোবাসায় পুরোপুরি আত্মসমর্পণ করেছিল, সেই ভালোবাসার মানুষের কণ্ঠে এমন অপ্রত্যাশিত বিধ্বংসী কথা শুনে তার মন অতিরিক্ত বিষণ্ণ হয়ে ওঠে। জাংকুক রক্তাক্ত চোখে চোয়ার শক্ত করে বলে, বেরিয়ে যাও। তে কপাল কুঁচকে জাংকুকের পানে অপলকভাবে চেয়ে থাকে। তে কখনো কল্পনাও করেনি জাংকুকের থেকে এমন কঠিন নিষ্ঠুর বাক্য শুনবে। সে তো ভেবেছিল জাংকুক স্নেহের গভীরতা প্রকাশ করবে। তে ব্যথায় কাতর হয়ে চাপা আর্তনাদে বলল, জাংকুক। জাংকুক তীক্ষ্ণ চিৎকার দিয়ে বলে উঠল, বেরিয়ে যেতে বলেছি তোমাকে। চিৎকারের ধ্বনিতে তের শরীর কেঁপে উঠল। তে চলে যাওয়ার পর জাংকুক দেয়ালে এক তীব্র মুষ্টিঘাত করলো, কিন্তু সে নিজেকে সংযত করতে পারছে না। অঙ্গভঙ্গির ভেতর তীব্র উদ্বেগের ছাপ রেখে সে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে আমাকে ধ্বংসের অতল গহ্বর টেনে নিয়ে যাবে। তার শরীরের প্রতিটি অংশ আমাকে পরাভূত করবে, তার সৌন্দর্য আমাকে শেষ করে ফেলবে। উফ, থামো জাংকুক, নিজেকে নিয়ন্ত্রণ করো। তবে জাংকুক পুরোপুরি উত্তেজনায় আগুনে পোড়া, কোনোভাবে নিজেকে শান্ত করার উপায় খুঁজে পাচ্ছে না। আমার টেকে লাগবে। আই ফিল লাইক আই এম স্লিপিং আউট অফ কন্ট্রোল। নিজেকে শান্ত করার একমাত্র পথ হিসেবে নিজের মাথার চুল টানতে থাকে। অন্যদিকে তে ব্যথিত হলেও জাংকুকের জন্য আবেগ তৈরি হলো। না,
তাকে এভাবে ছেড়ে আসা উচিত হয়নি। আমি ভুল করেছি। হয়তো সে অনিচ্ছাকৃতভাবে এমন আচরণ করেছে, কিন্তু এই মুহূর্তে অন্তত তার কাছে গিয়ে জড়িয়ে ধরা উচিত। এই ভাবনাতে আবার গোসলখানায় ফিরে গিয়ে গভীর শ্বাস নিয়ে বলে, জাংকুক। দেয়ালের দিকে মুখ করে তাকিয়ে থাকা জাংকুক তের মধুর কণ্ঠ শুনে আরো উত্তেজিত হয়ে উঠল। জাংকুক বুঝতে পারছে সে এখন নিজের প্রলোভন আহংকার মধ্যে আটকে পড়েছে। এক্ষেত্রে উত্তেজনা, তার উপরে রাগ আর উন্মাদনা। জাংকুক জানে এখন তের কাছে যাওয়া যাবে না। মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে আবার খুলে, কিন্তু নিজের আবেগকে দমন করতে না পেরে তীক্ষ্ণ কটমট কণ্ঠে বলে, বোকা মেয়ে, দূরে সরো। তুমি কি বুঝতে পারছো না আমি কি পরিস্থিতিতে আছি? আমার কাছে এসো না, আমি তোমাকে শেষ করে ফেলবো। জাংকুকের ভয়াবহ কথা শোনার পর এই আতকে ভয়ে বাথরুম ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু যখন তার ভেজা শরীরে সুঘ্রাণ বাতাসে ভেসে এসে জাংকুকের সত্তাকে আরো গভীরে আকর্ষণ করে, তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই জাংকুক তড়িঘড়ি করে বাথরুম থেকে বেরিয়ে এসে তের মাথার পিছনের অংশ শক্ত করে ধরে চুম্বনের আকাঙ্ক্ষায় তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। এবারও সেই অসংযত বেপরোয়া চুম্বন। তের মনে হচ্ছে জাংকুক তার ঠোঁটের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ ক্ষুধা মেটাচ্ছে আর তার অস্থিরতাকে শান্ত করছে। এক পর্যায়ে জাংকুক তার অধরকে তীব্রভাবে কামড়ে ধরে। এতে জাংকুকের নগ্ন বুকে তের ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তের চোখ ভরা অশ্রু, শরীর যেন অবশ হয়ে আসে। সে চোখ বন্ধ করতে চায়, কিন্তু সেই যন্ত্রণা তার অস্তিত্বের মধ্যে গেঁথে গেছে। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। অনেকক্ষণ পর যখন জাংকুক তার ঠোঁট ছেড়ে তের শরীরের অন্য অংশে রাজত্ব করার চেষ্টা চালাতে থাকে, ততক্ষণে তে নিজের শরীরের সমস্ত ভার জাংকুকের হাতে ছেড়ে দিয়ে অচেতন হয়ে পড়ে যেতে শুরু করলো। কিন্তু জাংকুক শক্ত হাতে তেকে ধরলো। তের দুঃসাদা ত্বকে রক্তের ফোঁটা অমৃতের মতো মনে হচ্ছে, যা জাংকুকের মনে অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। জাংকুকের ইচ্ছে হলো সেই রক্ত সে নিজে গ্রহণ করুক। জাংকুক নিজের ঠোঁট তের ঠোঁটের কাছে নিয়ে তীক্ষ্ণ হাসিতে নেশালো গলায় বলল, আই ক্রেভ ইউ সো ডিপলি, কাম টু বেড মাই লাভ। বলি তেকে নিজের কোলে তুলে বিছানায় শুয়ে দিল। এবার জাংকুক উন্মুক্ত চেহারার তের ঠোঁটের কাছে গিয়ে হালকা স্পর্শে তের কপাল ও ললাট থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। পরে তের বক্ষে চুম্বনের রেশ ছড়িয়ে দিতে এগিয়ে গেল। কিন্তু তখনই তে নিজের চেতনাতে ফিরে এসে দ্রুত উঠে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলল, আপনার মানসিকতা বিকৃত জাংকুক। ভালোবাসার মানে বুঝেন আপনি? না, বুঝেন না। আপনার কাছে ভালোবাসার মানে শুধুই আঘাত দেওয়া। তের কথা শেষ হতে জাংকুকের চেহারা অগ্নিকুণ্ড জ্বলে উঠল। রাগান্বিত দৃষ্টিতে সে বলল, চোখ নামিয়ে কথা বলো। ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। তোমার সরলতাই আমাকে টানে, তাই নিজের সহজাত স্বভাব হারিয়ে কঠিন হয়ে যেও না। যদি তুমিও আমার মতো হয়ে যাও, তবে আমাকে কে সামলাবে সুইটহার্ট? তে ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে কাঁপা গলায় বলে উঠল, আপনার ভালোবাসা আমার পছন্দ নয়, বুঝেছেন? আমার ভালোবাসা এমনই তে। ওইসব মিষ্টি কোমল ভালোবাসা আমি বিশ্বাস করি না। আই প্রেফার রুথলেস লাভ। তবুও তোমার জন্য নিজেকে মাঝে মাঝে বদলাতে হয়, কিন্তু আসল আমি এটাই, তাই অভ্যস্ত হয়ে যাও। নাও স্টপ টকিং অ্যান্ড লে ডাউন। এই কথা বলি সে তের কাঁধ ধরে শোয়ানোর চেষ্টা করলো, কিন্তু তে এক ছটকায় জাংকুকের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পান আপনি? সেদিনও আপনি এমনটাই করেছিলেন। সে জাংকুকের হাত ধরে নিজের কোমরের কাছে নিয়ে যায়। জাংকুকের আঙ্গুলের নিচে স্পষ্ট হয়ে ওঠে কিছু পুরনো দাগ। ক্ষতগুলো যেন জাংকুকের চোখের সামনে এক মূর্ত অভিযোগ হয়ে দাঁড়ালো। জাংকুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর সেই দাগগুলোর উপর আলতোভাবে হাত বুলিয়ে তীক্ষ্ণ হাসি ছুড়ল। আজকে রাত তার চেয়েও ভয়ঙ্কর হবে। তুমি কি সেই দিনের দাগগুলো ধরে রাখতে চাও না? এই ক্ষতগুলো মলম দিয়ে মুছে ফেলার চেষ্টা করো না। এগুলো আমার ভালোবাসার দাগ, এটা সারা জীবনের জন্য রেখে দাও। তে বিস্ময়ে হতবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। তার চোখে হাজারো প্রশ্নের ঝড়। যেখানে জাংকুকের থেকে একটু আফসোসের প্রতীক্ষা ছিল, সেখানে সে দেখল নির্মম হাসি। তে অস্পষ্ট সুরে বলল, আপনি কি মানুষ নন? এই ব্যথা দেওয়ার পরেও আপনার কোনো অনুশোচনা নেই? জাংকুক বাঁকা হাসলো। তে জাংকুকের নির্লিপ্ত ভাব দেখে কষ্টে নিস্তব্ধ হয়ে বিছানা থেকে উঠে চলে যেতে শুরু করলে জাংকুক তার হাত ধরে এক টান দিয়ে কোলে বসিয়ে শীতল দৃষ্টিতে বলল, ইউ হ্যাভ মেড মি লুজ মাই মাইন্ড টুডে। আই ওয়ান্ট বি এবল টু স্টপ মাইসেলফ এনিমোর। সে তীক্ষ্ণ হেসে ধীরে ধীরে তের বক্ষস্থলের দিকে এগোতে থাকলো, কিন্তু তে কষ্টের গভীর থেকে চিৎকার করে উঠল, আপনার স্পর্শ ভালো লাগে না আমার। তের এই প্রতিক্রিয়ায় জাংকুকের রাগ আকাশের শীর্ষে পৌঁছালো। এক ধাক্কায় তেকে নিচে ফেলে দিয়ে তে
তের দিকে মাথা ঝুঁকে কণ্ঠে অপ্রকাশিত ক্ষোভ নিয়ে বলল, যেদিন তোমার অন্তর আমাকে সম্পূর্ণভাবে নিজের বলে ভাববে সেদিনই আমি তোমাকে গ্রহণ করব। তার আগে জাঙ্কুকের দরজা তোমার জন্য বন্ধ থাকবে। এই কথা শুনে অশ্রুসিক্ত চোখ নিয়ে মনের মধ্যে বিদ্বেষ নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। কিন্তু তের চলে যাওয়া জাঙ্কুকের মনকে আরো তীব্রভাবে আঘাত করে। তার মধ্যে অদম্য কামনা জেগে উঠল, যা কোনো রূপ বাধা গ্রহণ করতে চাইছে না। জাঙ্কুক, কন্ট্রোল কর। কেন আমি নিজেকে থামাতে পারছি না? কেন আমি তোমার ভিজে শরীর দেখলাম? তে এরপর কক্ষের সব জিনিস একে একে ধ্বংস হতে থাকলো। তার ক্রোধ আর কামনা একাকার হয়ে সমস্ত কিছু ভেঙে ফেলছে। অন্যদিকে তে কান্না আর অসহায়ত্বে ভরা চেহারা নিয়ে বৈঠকখানার সোফায় এসে বসে পড়ল। তার চোখে আর মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট, কিন্তু জাঙ্কুকের ক্রোধের ঝাঁঝালো শব্দ এবং ভাঙচুরের আওয়াজ কোনোভাবে স্থানস্বরূপ আলোয়ের দেয়ালের বাহিরে প্রবাহিত হতে পারল না। এত কিছু করেও যখন জাঙ্কুক নিজেকে সামলানো কঠিন মনে করলো, ঠিক তখনই সে বিস্ময়কর কাজ করে বসে। নিজের হাতে তীব্র কামড় বসিয়ে দেয়। কামড়ের গভীরতা কতখানি তা বোঝা যায় প্রতিটি দাগের সঙ্গে সঙ্গে টপ টপ শব্দে ঝরে পড়া রক্তের জন্য। হোয়াই কান্ট আই স্টপ মাই সেলফ? আই কান্ট হার্ট এ, আই কান্ট পুশ হার। নো, কন্ট্রোল ইউর সেলফ জাঙ্কুক, জাস্ট কন্ট্রোল ইউর সেলফ টুডে। কাঁদো কাঁদো চেহারা নিয়ে জাঙ্কুক দেয়াল ধরে আস্তে আস্তে নিচে বসে পড়ল। তার ভিতর দানা বাঁধা অশান্তির তীব্রতা ভেঙে পড়ল। উফ, আজ তের কাছে যাওয়া যাবে না। আমি তো একে শেষ করে ফেলবো। আমার এত যত্ন করা ভালোবাসাকে আমি শেষ করতে পারি না। শেষমেশ জাঙ্কুক উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি নিয়ে হাতের তালুতে কাটতে শুরু করলো। জাঙ্কুক ঠান্ডা চেহারায় সেই গড়িয়ে পড়া রক্ত দেখতে থাকে। তার মাথা এখনো সুসংগঠিতভাবে কাজ করছে। তাই তার তৎক্ষণাৎ মনে পড়ে গেল তে অতিরিক্ত রক্ত দেখতে পায় না। তাই সে ফার্স্ট এড বক্স আনলো, নিজে সেলাই করতে শুরু করলো। রক্তের ক্ষতের বদলে যেন তার হৃদয়ের অভ্যন্তরীণ ক্ষত সে চিকিৎসা করছে। এরপর জাঙ্কুক শান্ত কণ্ঠে বলে, আমি কিছুটা অতিরিক্ত করে ফেলেছি। আমার কোমল হৃদয়ের বউটাকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। নিজের ব্যান্ডেজ করা হাতটি প্যান্টের পকেটে লুকিয়ে ফেলল সে। কিছুক্ষণ পর কক্ষ থেকে বেরিয়ে দোতলায় দাঁড়িয়ে দেখলো তে ফুপিয়ে কাছে। জাঙ্কুক গভীর অনুতাপে বলে উঠল, কি করলাম এটা আমি? এতদিনের সকল প্রেম আমি একদিনে শেষ করে দিলাম। না, আমার বউকে বোঝাতে হবে, আবার আগের মতো ভালোবাসতে হবে। সিঁড়ি থেকে নামতে নামতে বলে উঠল সে। নিচে এসে তের পাশে আলতোভাবে বসে পড়ল, কিন্তু অজ্ঞাত আশঙ্কা তের শরীরে তীব্র সাড়া জাগিয়ে দিল। কিছু সময় পরে জাঙ্কুক নীরবে তের দিকে এগোতে থাকলে তে ভয় পেয়ে খানিকটা দূরে সরে বসলো। জাঙ্কুক ভীত চোখগুলো দেখার পর অশ্রু সজল কণ্ঠে বলল, ভয় পাচ্ছ? না। এবার জাঙ্কুক তের কপালের এক পাশে নরম চুমু খেয়ে তের হাঁটুর উপর থুতনি রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সরি বউ, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এতটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু তে তার দিকে তাকালো না। তের মুখে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক আরো গভীর দুঃখে ডুব দিয়ে বলল, তুমি এভাবে চুপ থাকলে আমার ভালো লাগে না তে। এই কথা বলে তের পা ঝাপটে ধরলো। অতঃপর জাঙ্কুকের এই শিশু সুলভ আকুলতা তের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল। তে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নরম গলায় বলল, উঠুন, পাশে বসুন। জাঙ্কুক সচ্ছল হেসে তের পাশে বসে কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বলল, অনেকদিন তোমার এই ঘরের বাইরে বের হওয়া হয়নি, তাই ভাবছিলাম পুরনো বাড়িতে নিয়ে যাব। পুরনো বাড়ি মানে? মানে আমার দাদু বাড়ি। কই, আমাকে তো কখনোই এসব বলেনি। এটাই বরং ভালো করেছি, কারণ পুরনো বাড়ির সাথে আমাদের বাড়ির কারোর সম্পর্ক নেই। সে অনেক কাহিনী আস্তে আস্তে জানতে পারবে। তবে আমাদের বাড়ির সাথে সম্পর্ক না থাকলেও ইউএসএতে থাকাকালীন সময়ে আমার সাথে পুরনো বাড়ির সবার সাথে আলাপ আলোচনা চলতো, আর এই কারণেই আমার সাথে এই বাড়ির সম্পর্ক এখনো অটুট রয়ে গেছে। পরশু বিকালে রেডি থাকবে। এখন ওঠো, শাড়ি চেঞ্জ করে ঘুমাতে যাবে, না হলে ঠান্ডা লেগে যাবে, আমার বউয়ের হাসি কাশি হয়ে যাবে। তে একটু হেসে উঠে দাঁড়ালো। অতঃপর জাঙ্কুক তেকে নিয়ে তার দাদি বাড়িতে গেল। সকলেই তে আর জাঙ্কুককে পরম যত্নে আদরে নিজেদের বুকে টেনে নিল। চাঁদের স্নিগ্ধ আলো পুকুরে পড়ে ঝিঝি পোকাদের গানকে মধুর করে তুলছে। জানালার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করার কারণে তের মন শীতল হয়ে যায়। তের ঠোঁটে শান্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার বউ এত খুশি থাকবে জানলে আগেই নিয়ে আসতাম। হ্যাঁ, অনেক খুশি।
আজ সারাদিন ফুপির সাথে গল্প করে কাটিয়েছি। তার কথার মধ্যে শান্তির অদ্ভুত এক মাধুর্য মিশে আছে। তুমি আমাকে ছাড়া বাকি সবার সাথে কথা বলে শান্তি পাওয়াতে হয়ে গেল। এত জেলাস কেন আপনি? অনেক জেলাস। আমার বউ আমাকে ছাড়া কোথাও শান্তি অনুভব করবে এটা আমার সহ্য হয় না। তে আলতো হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক মৃদু হাসিতে সাড়া দিয়ে সুন্দরভাবে তের অলিঙ্গনে আবদ্ধ হয়ে বলল, আমার বউ তো দেখছি দিনে দিনে আরো ভালো হয়ে যাচ্ছে। ব্যাপার কি? আপনার প্রেমে পড়েছি। আর ইউ ফর রিয়েল সুইটহার্ট? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বিলিভ মি জান, তুমি যখন প্রেম রিলেটেড কিছু বলো আমি শুধু ভাবি সত্যি আমার বউ বললো তো। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক দ্রুততার সাথে তে ঠোঁটের নিজের ঠোঁট চেপে ধরে। এভাবে জাঙ্কুক মুহূর্তের পর মুহূর্ত সুধায় মগ্ন থাকে। তে যখন বুঝতে পারে জাঙ্কুক আবারও লাগামহীন হয়ে উঠছে, ঠিক তখনই সে তার ঠোঁটে কষে কামড় বসায়। জাঙ্কুক তৎক্ষণাৎ তে ঠোঁট ছেড়ে ব্যথায় বলে ওঠে আহ। পরে টিস্যু দিয়ে ঠোঁট চেপে ধরে সামনে এনে দেখে রক্তের আভাস ফুটে উঠেছে। জাঙ্কুকের মুখ বিষণ্ণ হয়ে আসতেই তে খিলখিল করে হেসে ওঠে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তের থুতনি ধরে বলে উঠল, তোর দাঁতে এত ধার দে, কোন দাঁতটা দিয়ে কামড় দিলি রে? ওটা আমি এখন তুলে ফেলবো। হ্যাঁ তুলেন তুলেন, তারপর ফোকলা দাঁতের বউ নিয়ে থাকবেন। আর এমন হলে তো আপনার সব দাঁত আমার তুলে ফেলা উচিত। এই কথা জাঙ্কুকের কর্ণকুহরে পৌঁছাতেই জাঙ্কুক কাট কাট চেহারায় তের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছেন কেন? যেন খেয়ে ফেলবেন? খাবো তো। আজ সারা রাত জুড়ে তোমার চোখে, ঠোঁটে, ঘাড়ে, গলায় এসব স্থানে চুমু খাবো। তুমি আটকাতে পারবে না। তে কিছুটা লজ্জায় মুখ লুকিয়ে বলে, তারপর যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন? ভয় পাও তুমি আমাকে? না মানে এমন নয়, কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে মানে আমি হয়েছে আর মানি করতে হবে না। এতদিন যখন নিজেকে সামনে রেখেছি আজকেও পারবো। একটা কামড়ও দিব না জান, কেবল কিস করব। তাই হাসতে থাকে। জাঙ্কুক সামান্য কপাল কুঁচকে হেসে বলে, হাসছো কেন? আপনার পাগলামি দেখে। তুমি আমাকে চেনো না সোনা। আমার ভেতরের পাগলামি কতটা গভীর আর অন্ধকার তা তোমার কল্পনার বাহিরে। আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না বলে তেকে নিজের বাহু ধরে তুলে নিল। এরপর জাঙ্কুক তেকে বিছানায় আলতো করে শুয়ে দিল। তে কিঞ্চিত হাসি দিয়ে চোখ বন্ধ করলো। জাঙ্কুক তার দু আঙুলে তের কানের পাশ থেকে কাঁধের ভাগ পর্যন্ত আলতো ছোঁয়ায় অনুভূতি জাগিয়ে তুলল। তার স্পর্শে তে জাঙ্কুকের উত্তেজনাকে গভীরভাবে উপলব্ধি করতে শুরু করলো। জাঙ্কুক এবার কোমল চুম্বনে তের গলা নিজের ঠোঁটের অধিকারে নিল। একে একে তের ঠোঁট, ঘাড়, কাঁধ, চোখ ও তার গালে তার ঠোঁটের স্নিগ্ধতা ছড়িয়ে দিয়ে নিজের উপস্থিতির রাজত্ব কায়েম করলো। তেও তাকে আরো গভীরভাবে আলিঙ্গন করে এই মুহূর্তের সাথে একান্ত হয়ে গেল। পুরোনো বাড়িতে উৎসব মুখর পরিবেশ। জাঙ্কুকের কাজিনের বিয়ে উপলক্ষে দূর দূরান্ত থেকে অতিথিরা আসতে শুরু করেছে। আজও তে বাড়ির মেয়েদের সাথে তাদের আড্ডায় কিন্তু বিন্দুতে বসে আছে। সবার মুখে একটাই কথা, এ মেয়ে নাকি পড়ি। অন্তর মহলের দরজা খোলা। তারপরও জাঙ্কুক বেশ কয়েকবার টোকা দেয়। পারমিশন পেয়ে ভিতরে এসে বলে উঠল, আপনারা কি ঘুমাবেন না নাকি? অলরেডি 11টা বেজে গেছে। আমার বউ ছাড়া আমার ঘুম আসবে না। বউ এদিকে এসো। জাঙ্কুক যখনই এসে তের হাত ধরবে তখনই এক মাঝ বয়সী নারী খপাত করে তের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে উঠল, সোনার চান তুমি ঘুমাইতে যাও। আজকে বৌমা আমাকে লগেই ঘুমাইব। এমনিতেই বাড়িতে জায়গার অভাব। তুমি বউরে লইয়া পুরো একখান ঘরে ঘুমাইবা, তা তো হইবে না। আজকে মাইয়েরা এক লগে ঘুমাইবে আর পোলারা এক লগে। এ অন্যায় আন্টি, প্লিজ আমার বউকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। বউটা ছাড়া এখন কয়টা দিন রাতটা কাটান মানিক চাঁদ। এরপর আবার কোলের মধ্যে লইয়ে ঘুমাইস। এমন কথা শুনে জাঙ্কুক লজ্জায় মুখ লুকাতে শুরু করে। আর তে লজ্জায় পুরো মুখখানা লাল টমেটোর মতো হয়ে গেছে। রাত 2টা বেজে 40 মিনিট। তের চোখে ঘুম নেই। গাদের অস্বস্তি থেকে মুক্তি পেতে তে উঠে জানালার কাছে যায়। বাইরে একটি মানুষ নেই, অথচ ভিড়ে এমন ভাবে জমাট বাঁধা যে নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই। তে এবার বিরক্ত হয়ে ওঠে। গায়ে একটা চাদর জড়িয়ে পেছনের দরজায় চলে যায়। দরজা খুলে বাইরে এসে সে গভীর একটা নিঃশ্বাস ফেলে যেন চাপা পড়া এক জায়গা থেকে মুক্তি পেয়েছে। বাবা, এতক্ষণের শান্তি। এবার কিছুক্ষণ পেছনের উঠোনে হেঁটে বেরিয়ে বলে ওঠে, ইস, ওনাকে ছাড়া এখন আর ঘুমই আসবে না। এমন একটা বাজে অভ্যাস করিয়েছে যে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। এর মধ্যে পিছন থেকে একটা অচেনা পুরুষালী শব্দ ভেসে আসে। আশ্চর্য, এই হুড়পুরি গ্রামের মাটিতে এলো কিভাবে? কথাটি শুনতে তে অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। হতভম্ব হয়ে তে দ্রুত ঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো।
আরে আরে, কোথায় যাচ্ছেন? আপনার মতো পরীকে দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আচ্ছা, আপনি কি আসলেই পরী? না হলে এই রাতের আধারে আপনার দেখা পেলাম কিভাবে? পথ ছাড়ুন, আমি যাব। এমন একজন হুর করে যদি জীবনে পেতাম, আর কি চাই। এবার দেব প্রচন্ড রকম ক্ষুব্ধতা যখন লোকটিকে খুশি মারার উদ্দেশ্যে হাত মুঠ করতে প্রস্তুত, তখন হঠাৎ করে পিছন থেকে একটা চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে আসে, ওই হুর পরী আমার বউ। জাংকুকের কণ্ঠস্বর তের কানে পৌঁছাতেই তে জাংকুককে জাপটে জড়িয়ে ধরে। জাংকুক তের মাথায় আলতো করে হাত রাখে, কিন্তু জাংকুকের দৃষ্টি কঠোরতার সেই ছেলেটির দিকে নিবদ্ধ। ছেলেটির মুখ থেকে অস্পষ্টভাবে ভেসে আসে, জাংকুক ভাইয়া। ইতিমধ্যে ভয়ে ছেলেটির প্যান্ট ভিজে গেছে। জাংকুক নিজের বক্ষ থেকে তের মুখশ্রী তুলে এনে তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এই প্রথমবার তেও চুম্বনে সাড়া দেয়, শুধু সায় দেয় না, বরং অদ্ভুত উন্মাদনায় নিজে জাংকুকের ঠোঁটকে দখলে নিতে থাকে। দুজনেই চোখ বুঝিয়ে নিল। মুহূর্তটি তাদের জন্য এক অপরূপ সুখের আকাশ। এইদিকে ছেলেটা ভয়ে কাঁপতে থাকে, অথচ জাংকুক চোখ বন্ধ থাকা অবস্থাতেই হাতের ইশারায় ছেলেটাকে চলে যেতে নির্দেশ করে। সেই সংকেত পেয়ে ছেলেটা তৎক্ষণাৎ প্রাণপণে দৌড়ায়। এমন ভাবে চুম্বন করা জাংকুকের কাছে অবসরণীয় আনন্দের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসির রেখা ফুটে ওঠে, যা তার পুরো রাতের নিঃসঙ্গতাকে মুছে দেয়। জাংকুক অনেকক্ষণ পর তের ঠোঁট থেকে নিজেকে মুক্ত করে কিছু বলতেই যাবে, কিন্তু তে সেই সুযোগ দেয় না। আবারও নিজের ঠোঁট মিশিয়ে দিল জাংকুকের সঙ্গে। কিছুক্ষণ পর আলগা হলে জাংকুকের দিকে এক রাশ আকুলতা নিয়ে তাকিয়ে থাকে সে। জাংকুক মুস্কি হেসে বলে, তুমি তো দেখছি। আবারও জাংকুককে কথা না বলতে দিয়ে তে জাংকুকের ঠোঁট দখলে নিতে থাকে। জাংকুক ভুরু কুঁচকে ঠোঁটের কোণে অদ্ভুত হাসি রেখে তের দিকে তাকায়। সে বুঝতে পারে ভয়ের ছায়া তেকে বারবার ঠোঁটের স্পর্শে আশ্বাস খুঁজতে বাধ্য করছে। এবার জাংকুক নিজের অন্তরের সমস্ত অনুভূতি নিয়ে তেকে গভীরভাবে আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল। অনেকটা সময় পর তারা ধীরে ধীরে আলগা হয়। জাংকুক অপলক মুগ্ধতায় তের দিকে তাকিয়ে থাকে। তে ধীরে ধীরে চোখ মেলে পা উঁচিয়ে জাংকুকের কপাল এক গভীর চুম্বন এঁকে দিল। জাংকুকের দু চোখের উপরও আলতো চুম্বন রেখে তাকে আবারও নিবিড় ভাবে জড়িয়ে ধরে থাকে। তের এমন ভাব দেখে জাংকুক অস্থিরতায় বলে, তে তুমি কি? তে জাংকুকের কথা কেটে কেঁপে ওঠা কণ্ঠে বলে উঠল, জাংকুক, এমন কিছু বলবেন না যা আমাকে শীতল করবে। আমি নিজেকে স্থির করতে পারছি না। জাংকুক গভীর চাহনিতে তের অস্থিরতা অনুভব করে। সে জানে ঠিক কোন বাক্যটি তের হৃদয়ে প্রশান্তির ছায়া ফেলতে পারবে, তাই গম্ভীর কণ্ঠে বলে, আই লাভ ইউ। বাক্যটি তের কর্ণধার হতে তার ভিতরে স্নিগ্ধ শীতলতা ছড়িয়ে পড়ে। সে তৃপ্তি মাখানো চোখে জাংকুকের দিকে তাকায়, কিন্তু এই আকুলতায় তৃষ্ণা সহজে মেটে না। জাংকুকের কাঁধে মাথা রেখে ফিসফিসিয়ে বলে, আরেকবার বলুন। জাংকুক মৃদু হেসে বলে, আই লাভ ইউ সুইটহার্ট। আরেকবার, আমি আপনাকে ভালোবাসি। আবার বলুন। তের গলায় অনুনয় ছড়িয়ে তার পানে তাকিয়ে তাকে অনুরোধ করে। জাংকুক ঠোঁটে হাসি রেখা টেনে অবিরত ভালোবাসার স্বরে বলে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি মিসেস ডিয়ন, অনেক বেশি ভালোবাসি। এই সশব্দে উচ্চারিত বাক্যগুলো তের মনের অশান্ত ঢেউগুলোকে প্রশান্তির মায়ায় মোরা এক নীরব তীরে নিয়ে আসে। তে আলতো করে জাংকুকের কানের কাছে মুখ এনে আলতো একটা চুমু খায়। এই মুহূর্তে তার সমস্ত অনুভূতি, তার সমস্ত ভালোবাসা জাংকুকের উপর মেখে দেয়। এরপর শান্ত হয়ে জাংকুককে আরেকবার নিবিড় ভাবে জড়িয়ে ধরে। হয়েছে, এবার আমার কথার জবাব দিন। তে অলিঙ্গন থেকে মুক্ত হয়ে জাংকুকের দিকে চেয়ে থাকে। এত রাতে কেন বেরিয়েছেন? ঘুম আসছিল না? তাহলে আমাকে কল দিতে পারতে। এত রাতে আপনার ঘুমে ডিস্টার্ব হতে পারে, তাই আমি। ওকে, বুঝতে পেরেছি। আর এক্সপ্লেন করতে হবে না। আমি ঘুমিয়ে থাকি, ব্যস্ত থাকি, দেশের বাইরে থাকি, এমনকি যদি মঙ্গল গ্রহেও থাকি, আই এম অলওয়েজ বি রেডি টু রিসিভ ইউ। আপনি এভাবে বেরিয়ে ভুল করেছেন। জাংকুককে কঠিন রূপে ফিরে আসতে দেখে সে দ্রুততম উপায়ে জাংকুকের ঘাড় ধরে পুরো মুখমণ্ডলে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তে মুহূর্তেই জাংকুকের রাগ পানির মতো হয়ে গেল। আমার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা শিখে গেছে তুমি, তাই না বউ? জাংকুক তেকে গভীরভাবে নিজের কাছে টেনে নিয়ে বলে উঠল, ঘুমাতে যাও সোনা। আমি চাই না আমার বউয়ের চোখে ডার্ক সার্কেল পড়ুক। আপনাকে ছাড়া ঘুম আসে না তো? আসবে, এই কয়দিন অভ্যাস করো। যান যাও। এর মধ্যেই বাড়ির ভিতর থেকে ডাক পড়ে, নাথ বউ। তে দাদি যান বলে জাংকুকের কাছ থেকে চলে গেল। দাদির সামনে এসে বলে উঠল, মানিক চাঁদ, বউ ডরে সারা একটা রাত্রিরও রইতে পারলি না। আমার বউয়ের খেয়াল রাখো দিদা।
এই বলে তাড়াতাড়ি জাংকুক প্রস্থান করলো। বিয়ের আয়োজনের মধ্যে পরের দিন তে জাংকুককে বেশ কয়েকবার কল করেছে, কারণ অনেক রাত হয়েছে। তারপরও জাংকুক বাড়িতে ফিরছিল না। এদিকে জাংকুক যে ছেলেটা তের দিকে কুনজরে তাকিয়েছিল, সেই ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে জাংকুক। এই সময় তের কল পেয়ে জাংকুক কলটা রিসিভ করে, কণ্ঠে শীতলতা এনে বলে, বেবি আমি আসছি। জাংকুক স্বচ্ছ এবং স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরল। দেখলো তে বিছানায় মাথা এড়িয়ে চোখ বুজে বসে আছে। জাংকুক ধীর পায়ে এগিয়ে গিয়ে তের একেবারে কাছে দাঁড়ায়, তারপর কানের কাছে ঝুঁকে গভীর স্বরে ফিসফিস করে বলে, সুইটহার্ট। আচমকা শব্দে হুট করে তের চোখের পাতা খুলে যায়। জাংকুকের হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের মুখোমুখি হতেই তার চেহারায় প্রশান্তির আলো খেলা করে। নিদ্রার আমন্ত্রণের সত্ত্বেও সে জাংকুকের অপেক্ষায় জেগেছিল। জাংকুক বিছানায় বসে পড়ে, তারপর তের কোলে মাথা রেখে শুয়ে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। তে আলতো করে জাংকুকের চুলে হাত বোলাতে থাকে। মমতায় আচ্ছন্ন গলায় বলে, কোথায় গিয়েছিলেন? জাংকুক কোনো জবাব না দিকে তের দিকে তাকিয়ে আনমনে বলে, তে আমি চাই না আমার অন্ধকার রূপ তোমার সামনে উন্মোচন হোক। তে জাংকুকের গাল আলতো ভাবে ছুঁয়ে আবার জিজ্ঞাসা করে, কিছু বলছেন না যে? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। পরের দিন সকালে জাংকুকের সকল কাজিনরা জিজ্ঞাসা করলো তে আর জাংকুক হানিমুনে গিয়েছে কিনা। এতদিনে জাংকুকের মনে হলো তেকে নিয়ে সে তো কোথাও হানিমুনে যায়নি। তের ভালো লাগার জায়গা সম্পর্কে জানতে চাইলে তে জানালো মালদ্বীপ। তাই জাংকুক ডিসাইড করলো তেকে নিয়ে সে মালদ্বীপ যাবে। অতঃপর তারা সেখানে পৌঁছেও যায়। সন্ধ্যাবেলায় তে ও জাংকুক গভীর আলাপে মগ্ন। জাংকুক বিছানায় তের কোলে মাথা রেখে মিহি গলায় বলে, তে কাল তোমাকে মালদ্বীপের কিছু অতুলনীয় স্থান দেখাবো। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আমার হাতে সময় নেই, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর পানি খাওয়ার জন্য উঠে জাংকুক তের হাত ধরে এক হ্যাঁচকা টান দেয়। হঠাৎ এই টানে তের শাড়ির আঁচলে ছটকা লেগে টেবিলে থাকা ফুলদানি টপটি ভেঙে যায়, আর তার মধ্যে রাখা জীবন্ত ফুলের পানি তের পুরো শাড়িতে ছড়িয়ে পড়ে। তে জাংকুকের দিকে এগিয়ে এসে গোমরা মুখ করে বলে, এটা কি করলেন জাংকুক সাহেব? যাও শাড়ি চেঞ্জ করে এসো, ক্লান্ত লাগছে। আমি একেবারে গোসল করে আসি, বুঝলেন? বলিতে কক্ষ থেকে বেরিয়ে গেল। জাংকুক হেসে শুয়েলা কণ্ঠে বলল মনে মনে, কিন্তু মহারানী আপনাকে যে আরো একবার গোসল করতে হবে। এরপর উঠে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কক্ষ বিশেষভাবে সাজিয়ে দিল। অপরদিকে তে গোসল শেষে বাথরুমে থাকতেই গলা উঁচিয়ে বলল, জাংকুক আমার লাগেজ থেকে একটা ড্রেস বের করে দিন না প্লিজ। কোথায় রেখেছো তে? পাচ্ছি না তো সোনা। তের মনে পড়লো বাংলাদেশ এয়ারপোর্টে লাগেজটা ভুলে রেখে এসেছে। তে কপাল চাপড়ে বলে, ধুরো, ভুলে এয়ারপোর্টেই রেখে এসেছি, এবার কি হবে? জাংকুক হেসে বলল, কি আর হবে, তোমাকে এখন আমার সামনে ওইভাবেই আসতে হবে। জাংকুক মুস্কি হেসে আলমারির ভেতর থেকে নিজের একটা শার্ট বের করে গোসলখানার সামনে এগিয়ে গেল। পরে নাও। তে ভেজা চুলে দরজার ফাঁক দিয়ে মাথা বের করলো, শার্টটা হাতে তুলে ধরে বলল, জাংকুক নিচে কি পরবো? কিছু পরার দরকার নেই, তুমি এমনি নিখুঁত। তের মুখে বিস্ময় আর লজ্জার মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট। জাংকুক ধীর পায়ে তের কাছে এগিয়ে এসে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বলল, তোমার সৌন্দর্য ভাষার সীমা ছাড়িয়ে যাইতে, এমন সৌন্দর্য শুধু অনুভব করা যায়, বলা যায় না। এটা শুনে তে হঠাৎ চেতনায় ফিরে এলো। নিজের অস্বস্তি ঢাকতে দ্রুত জাংকুককে সরিয়ে গোসলখানার ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। তে দ্রুত শার্টটি পরে নিল, তারপর মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলো। এদিকে জাংকুকের চোখে এক ধরনের নেশা, সে যেন তের ভাঁজ পরা শার্টের ভেতরেও কিছু খুঁজে ফিরছে। তোমার বডির প্রতিটা পার্টি ভীষণ লোভনীয়। জাংকুকের কথা তের কর্ণকুহরে পৌঁছাতেই সে দৌড়ে অন্য কক্ষে যেতে নিবে। এমন সময় জাংকুক তের দিকে এগিয়ে এসে তেকে কাঁধে তুলে নিল। তের নরম প্রতিবাদ বাতাসে মিলিয়ে গেল। জাংকুক এগিয়ে গিয়ে তাকে বিছানায় ছুঁড়ে দিল, অর্থাৎ জাংকুক নিজের বোধের সীমানা হারিয়ে ফেলেছে। বিছানার চাদর তের শরীরের সাথে জড়িয়ে গেছে, কিন্তু তাতেও তার অসহায়ত্ব ঢাকতে পারছে না। জাংকুক ঝুঁকে গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি জানো না তে, এই মুহূর্তে তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব। অথচ তে মাথা নিচু করে থাকে, কিন্তু সে বাক্যহারা। তার অন্তরের প্রতিটি অনুভূতি একসাথে জাগ্রত হলো। জাংকুকের শ্বাস প্রশ্বাসে গভীর ক্ষুধা। আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার মাই লাভ। জাংকুক তের দিকে পুরোপুরি ঝুঁকে এলো, তার ঠোঁট স্পর্শ করলো তের কপাল, গাল এবং ধীরে ধীরে তের গলায়। তের শ্বাস ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। জাংকুকের আঙুলের আলতো স্পর্শে জাংকুকের চুলে ভালোবাসার জোয়ার বইতে থাকে। জাংকুকের প্রতিটি স্পর্শ তের হৃদয়ের প্রতিটি কোণ ছুঁয়ে যাচ্ছে।
চাঁদের আলো, ফাল্গুনের হাওয়া এবং তাদের ভালোবাসার মুগ্ধতা মিলে এই মুহূর্তটাকে অমর করে তুলছে। দুজনে আবারও মধুর সঙ্গমে এক হয়ে গেল, আর পূর্ণিমার আলো তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সকালেতে ধীরে ধীরে চোখ মেলে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুকের ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক ক্ষত, যে ক্ষত তে দিয়েছে রাতে। তে মৃদু হেসে জাংকুকের ঠোঁটের নিচে একটি মধুর চুম্বন রাখে, তারপর চাদর গায়ে জড়িয়ে উঠে পড়ে। আয়নার সামনে এসে চাদরটি সরিয়ে নিজের প্রতিবিম্বে তাকায়। পুরো শরীরে জাংকুকের দাঁতের দাগ আর নখের চিহ্ন স্পষ্ট। তে নিজের সঙ্গে নিজেই আলাপে মুগ্ধ হয়ে বলে, তে তুমি ঠিক কতটা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, যে জিয়ং জাংকুকের মতো ব্যক্তিত্বকেও সম্পূর্ণ মুগ্ধতার শৃঙ্খলে আবদ্ধ করতে পেরেছ। এটা ভেবে সে কিঞ্চিত হাসে। কিছুক্ষণ পর জানালার পর্দাটি অল্প একটু সরিয়ে দিতেই জাংকুক মৃদু চোখ খুলে। তে বিছানার কাছে এসে দাঁড়িয়ে গভীর আবেশের সুরে বলে, গুড মর্নিং মিস্টার জাংকুক। জাংকুক ধীরে ধীরে চোখ মেলে তার ঘুমের মাদকতা ভরা চোখে তেকে দেখে কিঞ্চিত হাসে। অর্থাৎ কাল রাতের স্মৃতি তার চোখে দৃশ্যমান হয়ে উঠেছে, তাই সে তেকে এক টান দিয়ে শুয়ে দেয়। Was I able to make my better half feel truly special last night? এটা শুনে তের মধ্যে এখন লজ্জা ভর করে, তাই সে চাদরের তলায় মুখ ঢেকে ফেলে। জাংকুক তার লজ্জার ইশারাকে অগ্রাহ্য করে চাদরটি সরানোর চেষ্টা করে। Now I have the license, my love, so why be shy about it? তে চাদরের তলায় থেকেই গুনগুনিয়ে বলে, জাংকুক আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, এভাবে ঘুমের মাদকতায় কথা বলবেন না, আমি কিন্তু পাগল হয়ে যাব। এটা শুনে জাংকুক দ্রুত তের চাদরটি তার মুখ থেকে সরিয়ে নিল এবং তের লাল হয়ে যাওয়া মুখের দিকে চোখ মেলে তাকালো। তেকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি জান, এখন আমার ঘুম প্রয়োজন। সরি, আমার না আমাদের। চোখ ঘুমাও সুইটহার্ট। তেকে আরো কাছে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের রোদের আলোয় ঘরটি পূর্ণ করে রেখেছে। তখন জাংকুক বিছানায় শুয়েছিল আর ফল খাচ্ছে। এইদিকে তে শুভ্র বডিকন ড্রেসে তার সামনে এসে দাঁড়ায়। পোশাকটি কোমর থেকে নিচে আটসাট, তার চুলগুলো আধুনিক স্টাইলে মাথার উপরে সাজানো, স্নিগ্ধ এবং গাঢ় মুগ্ধতায় অতিরিক্ত আকর্ষণ যোগ করেছে। তেকে দেখে জাংকুকের অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। জাংকুক উঠে তের নিকটে যায়, তের গলায় গভীর চুম্বন দিয়ে বলে, আমি ভাবছি তোমার শরীরে আমার ভালোবাসার চিহ্ন আঁকা একান্ত জরুরি। তে আর কিছু না বুঝে সন্দেহ মাখা দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তৎক্ষণাৎ তেকে কোলে তুলে বিছানায় ফেলে দেয়, তারপর একটা রং তুলে নিয়ে এসে তের পেছনের জিভ খুলে তার গায়ে নকশা করে জেকে লিখে দিল। জাংকুক ঠান্ডা গলায় বলে, হয়ে গেছে, কিন্তু এটা তো গোসল করলেই ধুয়ে যাবে, তাহলে ছুরি দিয়ে কেটে লিখে দিই। তে জাংকুকের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো আর মনে মনে প্রশ্ন উঠল, এটা কি হলো জাংকুক? এই অস্থির এবং অপ্রত্যাশিত মন্তব্যে তের অবাক হওয়ার পাশাপাশি অস্বস্তিও তৈরি হয়। জাংকুক বাঁকহাসি দিয়ে বলে, ভয় পেয়েছো? তে সংকোচ মিশ্রিত কণ্ঠ বলে, না, ঠিক আছে, আজ রাতে দেখা যাবে। সন্ধ্যার পর জাংকুক তেকে নিয়ে একটু ঘুরতে বের হয়। হোটেলে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে, সেটা ভেবেই জাংকুক তেকে নিয়ে বাইরে ডিনার সেরে ফেলে। জাংকুক তার গাড়ি নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমরা কি হোটেলে ফিরবো না? জাংকুক হালকা হেসে নিজের পোশাক খুলতে শুরু করে। তে তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই জাংকুক পেছন থেকে তের 2 হাত শক্ত করে চেপে ধরে। লাস্ট টাইম তোমার উপর খুব বেশি হার্ড হয়নি, কিন্তু আজ আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। আজকে হার্ডের থেকেও হার্ড হব, নিজেকে প্রস্তুত করে নাও। তে রেগে যায়, এসব কি জাংকুক? আমার এখন মুড নেই। রাগ করোতে, আমার প্রতি তোমার প্রতিক্রিয়া যত তীব্র হবে আমি তোমাকে তত গভীরভাবে অনুভব করব। সকালবেলা প্রাইভেট জেটে জানলা দিয়ে ভোরের সোনালি আলো মেঘের মধ্যে ঝিকমিক করে উঠছে। তে জাংকুকের বুকে শুয়ে তার গা সঁপে দিয়ে বলে, আমরা এখন কোথায় যাচ্ছি জাংকুক? আমেরিকার টেক্সাসে, আমি যেখানে থাকতাম। কেন, আমরা কি হোটেলে ফিরবো না? আমি এখন যেতে চাইছি না সেখানে। তে হঠাৎ প্রশ্ন করে বসলো, আপনি এত কেন ভালোবাসেন আমাকে? তোমার এমন মাখনের মতো শরীর না ভালোবেসে কোথায় যাব? তাহলে কি আপনি শুধু আমার শরীরের জন্য আমাকে ভালোবাসেন? তোমার শরীর, তোমার মন, তোমার আত্মা, সব কিছু আমি ভালোবাসি। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্তবিন্দু সবই তোমার জন্য। তে জাংকুক তেকে নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। সেখানে যখন জাংকুক কাজে বিজি ছিল, তে পুরো বাড়িটা
খুঁটে খুঁটে দেখার চেষ্টা করলো। হঠাৎ একটা রুমের দিকে চোখ গেল, আর দরজা খুলতেই সেখানে দেখতে পেল বড় বড় পেইন্টিং। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে তে সাথে সাথে কুংফু স্টাইল আঘাত করে বসে ব্যক্তিকে। মুহূর্তে রুমের মধ্যে লাইট জ্বলে ওঠে, আর দেখতে পেল জাংকুক দাঁড়িয়ে রয়েছে। জাংকুক তেকে দেখে পুরোই অবাক হয়ে যায়। তে কুংফু জানে, তার জানা ছিল না। এটা কি সত্যিই আমার তে? তে, আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি কুংফু জানো কিভাবে? আগে বলুন আপনি কোথায় ব্যথা পেয়েছেন। আমি ঠিক আছি, খুব একটা লাগেনি। তার আগে তুমি এটা বলো, তুমি আর কি কি জানো? আর একটু ক্যারাটে শিখেছিলাম সেলফ ডিফেন্সের জন্য। ওই যে আপনি যখন অফিসে চলে যেতেন, আমি বাসায় বসে বসে টিভিতে দেখে দেখে এগুলো শিখেছিলাম। জাংকুক সন্দেহভাজন চোখে তের দিকে তাকিয়ে বলল, রিভলভার চালাতে পারো? মানে মানে এটাও তো সেলফ ডিফেন্সের একটা অংশ। জাংকুক তের চোখে চোখ রেখে বলল, আর কি কি জানো আমার বেগম? তে একটু দ্বিধা করে বলল, কার ড্রাইভিং। আমার বাবার একটা কার ছিল, সেটাই মাঝে মাঝে চালাতাম। এভাবেই কেটে গেল 2-1 দিন। সকালবেলা জাংকুক ধীরে ধীরে চোখ মেলতেই বুঝতে পারলো তে পাশে নেই। সে সাথে সাথে বেরিয়ে পড়লো তেকে খুঁজতে। বউ তুমি কোথায়? কিছুক্ষণ পর বাইরে এসে দেখে তে সুইমিং পুলে গভীর জলে নিজেকে ভাসিয়ে গোসল করছে। জাংকুক পুলের কিনারে দাঁড়িয়ে তের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কালকে একটু বেশি হয়ে গেছে সুইটহার্ট, আমার পুরো শরীরে পেইন হচ্ছে। কেন? তখন তো তেমন কিছু মনে হয়নি, কিন্তু আমার বউ সত্যি অনেক স্ট্রং। তে হেসে জাংকুকের পা ধরে এক লহমায় তাকে পুলে টেনে নেয়। জাংকুক হঠাৎ পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায়। এরপর তে জাংকুকের পেছনে এসে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলে, হানি, এতটা হটনেস, উফ। জাংকুক তেকে টেনে সামনে এনে গলা জড়িয়ে ধরে বলে, আমি সেই 1.5 বছর আগের তের সাথে এই তের কোনো মিল পাচ্ছি না সুইটহার্ট। তে জাংকুকের বুকে হাত চালাতে চালাতে কিঞ্চিত পরিমাণ হেসে বলে, ডোন্ট ইউ লাইক ইট? জাংকুক মৃদু হেসে তের কোমর আঁকড়ে ধরে আরো কাছে টেনে বলে, আই লাভ ইউ বলি তের গলায় চুমুর ছোঁয়া ছড়িয়ে দেয়। পরের দিন বিকালে আকাশের সূর্য যখন সোনালি আলো ছড়িয়ে দিয়েছে, জাংকুক তেকে নিয়ে তার ঘরের গেম কক্ষে ঢুকে পড়লো। তে তার স্বামীর শার্ট পরে এসেছে, আর জাংকুক শুধু জিন্স আর প্যান্ট পরিহিত। জাংকুক তেকে গেমের পাশাপাশি ছুরি দিয়ে টার্গেট করা এবং শেষে সে বন্দুক বের করলো। কিভাবে ট্রিগার চালাতে হয় সেটাও তেকে শিখিয়ে দিল হাতে হাত দিয়ে। কিন্তু তের মনে প্রশ্ন রয়ে গেল। সে মুহূর্তে গানটি তুলে গানের নল জাংকুকের পুরুষাঙ্গের উপর ধরে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কাছে গান কি করে এলো? আমি কারণ জানতে চাই। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে না, জানোই তো। এখন থেকে এটা তোমার কাছে থাকবে বলে তেকে ঘুরিয়ে দিয়ে বন্দুকটি হাতে নিয়ে তের পায়ের শার্টের অংশ তুলে বলল, আর কত আকৃষ্ট করবে আমাকে? তে কঠিন স্বরে বলল, আমি আপনাকে সম্পূর্ণ চিনতে চাই জাংকুক। জাংকুক তের কোমরের কাছাকাছি পিস্তলটি বারবার স্পর্শ করতে থাকলো। তে চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে বলে, উফ। জাংকুক তের গলায় চুম্বন রেখে পিস্তলের নলটি শর্ট প্যান্টের মধ্যে রেখে কানে ফিসফিস করে বলল, হাউ ডু ইউ ফিল হর্নি? তে উষ্ণ কণ্ঠে জবাব দিল। জাংকুক মৃদু হাসি দিয়ে গান বের করে এনে পাশে টেবিলে রাখলো। তারপর তেকে তুলে টেবিলের উপর বসিয়ে দিল। সেখানে ছড়িয়ে থাকা গেমের সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিল। জাংকুক তের দিকে ঝুঁকে এসে তার প্যান্টের বাটনটি খুলে গভীর অনুভূতির সাথে বলল, আই এম so deeply making your body burn with desire baby। তের কোমরের চারপাশে জাংকুকের স্পর্শ তেকে গভীর আকর্ষণে ভরিয়ে তোলে। এরপর জাংকুক এক একটা করে তের শার্টের বোতামগুলো খুলে দেয়। তেও জাংকুকের প্যান্টের জিপ খুলে জাংকুককে এক টানে নিজের কাছে নিয়ে আসে। দুজনে অন্তরঙ্গতার সঙ্গমে হারিয়ে যায়। রাত 9:25 জাংকুক নিজ কক্ষে সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে মনোনিবেশ করে কাজ করছে। অন্যদিকে তে বিছানায় বসে কফি খেতে খেতে নিঃশব্দে জাংকুককে গভীর দৃষ্টিতে দেখছে। এক সময় জাংকুক তের এই নিবিড় দৃষ্টি টের পেয়ে মুচকি হেসে বলে, বেব, স্টপ ইমেজিনিং মি নিট, ইটস টার্নিং মি অন ইভেন মোর। তে ধীরে ধীরে কফির কাপটি টেবিলে রেখে উঠে আসে। জাংকুকের কোলে বসে তার চোখে চোখ রেখে হালকা ঠান্ডা কণ্ঠে বলে, হু টোল্ড ইউ দ্যাট I am fucking you with my eyes honey। জাংকুক তেকে গলার কাছে টেনে এনে হাসি ধরে রেখে বলে, ইউ কান্ট, দিস ইজ মাই জব অ্যান্ড ইটস পার্মানেন্ট। চোখ টিপ দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দেয়। তে জাংকুকের গলায় চুমুর মিষ্টি আবার ছড়িয়ে দিতে দিতে বলে, উইল ইউ লাভ মি ফর এভার? ইয়েস মাই লাভ। তারপর তে শার্টের বোতাম একে একে খুলতে খুলতে চোখে গভীর আগ্রহ নিয়ে জাংকুক বলে, রেডি হয়ে এসো, আজকে আমি আমার বউয়ের স্কিল চেক করবো। তে হেসে বলে, কি পরবো?
আগেই বলেছি, আমার সামনে তুমি সারা দিন সারা রাত নগ্ন হয়ে থাকলেও বাহিরে বোরকা ছাড়া এক পাও দিতে পারবে না। তে মৃদু হাসি দিয়ে পেছনে ফিরতে শুরু করলে জাংকুক তাকে এক ছটকায় কাছে টেনে নিয়ে গাঢ় কণ্ঠে বলে, তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হতে ইচ্ছে করছে না। তে তার কপালে একটা মিষ্টি চুমু দিয়ে বলে, বাহিরে ওয়েট করেন, আসছে হানি বলে হেসে পা বাড়ায়। জাংকুক গভীর দৃষ্টিতে তের চলে যাওয়া দেখতে থাকে। জাংকুক কালো জ্যাকেট, কালো রাবার গ্লাভস, কালো হেলমেট, গাঢ় শেডের সানগ্লাস এবং বাইক চালানোর জন্য উপযুক্ত কালো বুট পরে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর তেও কালো বোরকায় আবদ্ধ হয়ে নিচের গেটের সামনে চলে এলো। সো আপনি ড্রাইভ করতে প্রস্তুত? তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটু পরতে চাবিটা নিয়ে গাড়িতে বসে স্টারিং ধরে। পাশে জাংকুক দাঁড়িয়ে তার বাইক প্রস্তুত করে নেয়। রাতের নিরাপত্তায় তে গাড়ি চালাতে শুরু করেছে আর জাংকুক বাইক নিয়ে তার পাশে পাশে চলছে। তারা একটানা একসাথে পথ চলার মজা অনুভব করছে। এদিকে জাংকুক তের ড্রাইভিং স্কিল দেখে অবাক হয়ে যায়। তার চোখে প্রশংসার ঝলক ফুটে ওঠে। মনে মনে বলে ওঠে, জিও জাংকুকের পারফেক্ট ওয়াইফ, হোয়াট এ ট্যালেন্ট বেফ। উফ, আরেকবার আপনার নেশা পড়ে গেলাম। তে আরো গতি বাড়িয়ে তার বাইকের পাশে চলতে থাকে। অনেকক্ষণ পর জাংকুক বাইক থামিয়ে হেলমেট খুলে তেকে ফোন করে। পাশের সিটে রাখা ফোনের পর্দায় জাংকুকের নাম ভেসে ওঠে। তে হেসে ফোন তুলে নেয়। তার গলায় মিষ্টি অভিব্যক্তি ফুটে ওঠে। বেস্ট নাইট এভার হানি। এবার ব্যাক করো সুইটহার্ট, অনেক দূর চলে এসেছি। ওকে ওকে আসছি। তবে যখন তে গাড়ির ব্রেকে চাপ দেয়, অদ্ভুতভাবে ব্রেক কাজ করে না। এদিকে জাংকুক দ্রুত জিজ্ঞাসা করে, কি হলো, থামাচ্ছ না কেন? তোমাকে তো দেখতেও পাচ্ছি না সোনা, অনেক দূর চলে গেছো। জাংকুক, ব্রেক কাজ করছে না। কি বলছো? মজা করো না তে। জাংকুক, আপনার মনে হয় আমি মজা করছি? প্লিজ কিছু করুন। বেব, আমি আসছি, চিন্তা করো না, কিছু হবে না। জাংকুক তার বাইক নিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। সে দেখে আশ্বস্ত করে বলে, এই সুইটহার্ট, কিচ্ছু হবে না, তুমি শুধু গাড়িটিকে পাশ কাটাও। জাংকুক থাকতে তের কিচ্ছু হবে না, আমি আছি সোনা। তবে তার নিজের ভিতরেই আতঙ্ক কাজ করে। জাংকুক বাইকের গতিকে আরো বাড়িয়ে দেয়। তে তিক্ত দুশ্চিন্তা নিয়ে কান্নার সুরে বলে, জাংকুক তাড়াতাড়ি আসুন, আমার ভীষণ ভয় করছে। জাংকুক তেকে বারবার শান্ত করার চেষ্টা করতে থাকে। ভিতরে ভিতরে প্রশ্ন জাগে, কি হবে যদি পৌঁছতে না পারে। আর একটু, এই তো প্রায় পৌঁছে গেছি জান। জাংকুক ভুরুটোতে তেকে এসব বলতে থাকে। একটু পর তের গাড়ির সামনে দেখে উত্তেজনার সাথে স্নেহপূর্ণ কণ্ঠে জাংকুক বলে, সুইটহার্ট, আই এম হিয়ার, জাস্ট ইউর বিহাইন্ড। কিন্তু তের কোনো শব্দ তার কানে আসে না। ইতিমধ্যে জাংকুকের শরীর বেয়ে ঘাম পড়তে শুরু করেছে। তে জান, এই তে, কোথায়? কথা বলছো না কেন? বউ। কিন্তু তের কোনো সারা শব্দ মিলে না। ঠিক তখনই তার সামনে বিশাল একটা ট্রাক আশ্রয় পড়ে তের গাড়িটিকে উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে জাংকুকের নিঃশ্বাস একেবারে আটকে যায়। এমন দৃশ্য অবলোকন করে জাংকুক নিজের বাইকের গতি সামলাতে না পেরে তীব্র গতিতে ছিটকে পড়ে। তার হাত ও পায়ের মাংস ছিঁড়ে যায়, কিন্তু সে সব ভুলে গিয়ে করুণ চিৎকারে বলে, তে। এই চিৎকারের গতি এমন ছিল যে মনে হচ্ছিল জাংকুকের গলা ছিঁড়ে যাবে। চোখের কোণ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর বারবার তেকে ডাকছে। গাড়ির কাছে পৌঁছে দেখে গাড়িটি আগুনে জ্বলছে। গাড়ির গ্লাসে বারবার আঘাত করতে করতে কাঁপতে কাঁপতে বলে, বউ, তে, আমার বউ। তার চোখে জল গাল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু হাত দুটো বারবার কাছে আঘাত করে চলে। চারপাশের লোকজন দ্রুত এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। তীব্র কণ্ঠে বলতে থাকে, মাই ওয়াইফ ইজ ইনসাইড দ্য কার, লেট মি গো, আই উইল ডাই। তখনই একটানা হুঁশিয়ারি দিয়ে ট্রাফিক পুলিশ এসে তাকে থামানোর চেষ্টা করে। লোকটা গলায় কষ্টের গভীরতা নিয়ে বলে, শি মে বি নো লঙ্গার বি অ্যালাইভ স্যার, প্লিজ কম্পোজ ইউরসেলফ। এই কথা শুনে জাংকুক পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে চারপাশে গুঞ্জরিত হয়ে ওঠে। কিন্তু জাংকুক এক ঝটকায় সবার হাত সরিয়ে দিয়ে আবার আগুনের মধ্যে চলে যায়। সে পাগলের মতো তের মৃত্যুর সাথে লড়াই করতে বেরিয়েছে। তার সমগ্র দেহ কাঁপছে, ঘাম ঝরতে ঝরতে পুরো শরীর ভিজে গেছে। ক্ষণকাল পর চোখে তীব্র শোক নিয়ে স্তব্ধ হয়ে নিচে বসে পড়ে। ঢোক গিলে চোখের কোনো অশ্রু নিয়ে একটানা গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটির পড়ে যাওয়া দৃশ্য দেখে সেকেন্ডে সেকেন্ডে তার অন্তরাল বেদনায় রূপান্তরিত হয়। কিছুক্ষণ পর হঠাৎ একদমে উঠে দাঁড়িয়ে কর্ণ দিয়ে পুনরায় বারবার গাড়ির কাছে আঘাত করতে থাকে। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে একটি কোমল গলার ডাক ভেসে আসে, জাংকুক। সেই শব্দে জাংকুকের সারা দেহ বিদ্যুৎ খেলে যায়। সে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায়। তেকে দেখে তার চোখে আশার আলো জ্বলে ওঠে। তে ক্লান্ত আর অবসন্ন পায়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসছে। তার প্রত্যেকটি পদক্ষেপে যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও তার চোখে জাংকুকের জন্য অফুরন্ত স্নেহের আভাস। জাংকুক আর দেরি করে না, দৌড়ে তের দিকে ছুটে যায়, শক্ত করে জড়িয়ে ধরে।
তার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু তের নিকাবকে ভিজিয়ে দেয়। জাঙ্কুক ফিসফিসিয়ে বলতে থাকে, বউ, আমার বউ। তেও শক্ত করে জাঙ্কুককে আঁকড়ে ধরে। জাঙ্কুক তের শরীরে প্রতিটি অংশে চোখ বোলাতে থাকে। পরে কান্না মিশ্রিত গলায় বলে, বউ, আমি মরে যেতাম, আর একটু হলেই মরে যেতাম। বউ, তোমার কিছু হয়নি তো? এই বলে আবার তেকে বুকের মাঝে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকের অলিঙ্গনে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেয়। দুজনের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে তারা একে অপরের অনুভূতি আয়ত্ত করতে থাকে। তের বোরকার উপরেই তের মুখমণ্ডলে জাঙ্কুক একের পর এক চুমু খায়, কিন্তু তে সহসা চারপাশে ভিড় দেখে অস্বস্তিতে পড়ে যায়। তাই ফিসফিসিয়ে বলে, সবাই দেখছে জাঙ্কুক। এটা শুনে জাঙ্কুক তৎক্ষণাৎ নিজের হুঁশ ফিরে পায়। জাঙ্কুক জানে তে বেশি মানুষের মধ্যে অস্বস্তি অনুভব করে, তাই দীর্ঘ শ্বাস নিয়ে সে তের কপালে আলতো করে চুমু খেয়ে তেকে কোলে তুলে সামনে এগোতে থাকে। তে জাঙ্কুকের বুকের উষ্ণতায় মাথা গুঁজে শান্তির আশ্রয়ে নিজেকে হারিয়ে ফেলে। জাঙ্কুক ধীরে ধীরে বাইকের কাছে পৌঁছায়। এরপর বাইকের সামনে এসে থেমে যায়, কিন্তু তার চোখ তের মুখ থেকে সরছে না। অনেকক্ষণ পর জাঙ্কুক আস্তে ধীরে তেকে কোল থেকে নামিয়ে দেয়। তের গালে আদরে হাত রেখে চোখে চোখ রেখে বলে ওঠে, আমি মরে যেতাম তে, আমি সত্যিই মরে যেতাম। কথা শেষ করার আগেই আবারও তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। জাঙ্কুকের এই অশ্রুসিক্ত ভালোবাসার জবাবে তের মুখ কান্না মিশ্রিত হাসিতে ভরে ওঠে। তার নরম হাত দিয়ে জাঙ্কুকের মুখে আলতো করে হাত বুলিয়ে দেয়। তের হাতের ছোঁয়ায় জাঙ্কুক কিছুটা স্বস্তি ফিরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। এরপর বাইকটি তুলে নেয়। তেকে সামনে বসিয়ে হেলমেটটা পরে নিয়ে একদম ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে চলে। আমাকে শক্ত করে ধরতে, এতটা আস্তে পিষ্টে ধরো যেন তুমি আমার শরীরের অংশ হয়ে যাও। তে চুপচাপ আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক আবারও হাঁসফাঁস করতে করতে পুনরায় বলে, আরো শক্ত করে যান। এবার তে এতটা শক্ত করে আঁকড়ে ধরে যে জাঙ্কুকের শরীরের কিছু অংশ কিঞ্চিত সংকুচিত হয়ে যায়। তবে এতে তার কোনো ব্যথা অনুভূতি হয় না, বরং তার প্রতিটি রক্ত বিন্দু, প্রতিটি শ্বাসে একমাত্র অনুভূতি শান্তি, তেকে ফিরে পাওয়ার অমলিন শান্তি। একটু পরে জাঙ্কুক যখন দেখে রাস্তা ও তার চারপাশে কোনো জনমানব নেই, তখন বাইক থামিয়ে হেলমেট খুলে ফেলে। তারপর তে নিকাব তোলে, দ্রুত ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। চুম্বনের আবেশে দুজনেই বিভোর হয়ে যায়। ক্ষণকাল পর জাঙ্কুক তেকে ফুয়েল ট্যাঙ্কের উপর শুয়ে দিয়ে তার গলায় চুম্বনের রেশ ছড়িয়ে দিতে থাকে। তে তার গলা শক্ত করে ধরে হাসতে হাসতে কাঁপা শ্বাসে বলে, আমরা রাস্তায় হানি। জাঙ্কুক কাঁদো কাঁদো মুখে মাথা তুলে বলে, আমি এখনো শান্ত হতে পারছি না। জাঙ্কুক তের মুখমণ্ডল দু হাতে নিবিড়ভাবে আবদ্ধ করে চোখে অশ্রু নিয়ে অশান্ত কণ্ঠে বলে, আমার জান, আমার বউ, আই লাভ ইউ বউ, অনেক ভালোবাসি বলে যে আমার। জাঙ্কুকের হাতে রক্ত তের মুখ বেয়ে টপ টপ করে পড়তে থাকে। তে জাঙ্কুকের কান্নার শব্দে উঠে দাঁড়ায়, জাঙ্কুককে শক্ত করে জাপটে ধরে। এরপর জাঙ্কুকের চোখে, ঠোঁটে, গলায় ও সমস্ত মুখমণ্ডলে চুম্বল ছড়িয়ে দিয়ে শান্ত গলায় বলে, আমি সারা জীবন এভাবেই আপনাকে ভালোবাসবো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। তোমার কোথাও লাগেনি তো? ট্রাকটা যখন সামনে আসছিল তখনই আমি বেরিয়ে গিয়েছিলাম, শুধু পায়ে সামান্য ব্যথা পেয়েছি, কিন্তু আপনার অবস্থা তো বেশ খারাপ। পরে তে জাঙ্কুকের বাহু ধরে দেখে জ্যাকেট ছিঁড়ে চামড়া খসে গেছে। এই দৃশ্য দেখে তের চোখে জল চলে আসে। দেখেছেন কি করেছেন নিজের, বলেই কান্না ভেজা চোখে আবারও জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের মুখশ্রী বুক থেকে তুলে তার থুতনি ধরে বলে, তোমার পায়ে ব্যথা পেয়েছো, চল হসপিটালে যাই। আমার তো সামান্য ব্যথা, আগে আপনি নিজের দিকে তাকান, আমার প্রাণ তোমার মধ্যেতে। তে জাঙ্কুকের দিকে ঝোঁকে ঠোঁটে গভীর চুম্বন দিতে শুরু করলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তার উষ্ট্রযুগল আলাদা করে বলল, চলো হসপিটালে যাই। হ্যাঁ, আমার স্বামীর চিকিৎসা দরকার, আমার না তোমার। তে তোমাকে বোঝাতে পারবো না আমার ভিতরে ভিতরে কি চলছে, এখনো আতঙ্ক কাজ করছে। তোমার পা দেখি। আমরা রাস্তায়। জাঙ্কুক, আচ্ছা ঠিক আছে, দেখলাম না, আগে বলো, খুব বেশি লাগেনি তো? একদমই সামান্য ব্যথা পেয়েছি জাঙ্কুক, কিছু হয়নি আমার। অতঃপর তে আর জাঙ্কুক হসপিটালে চলে গেল। তে আর জাঙ্কুকের চিকিৎসা শেষ করে তাদেরকে ডক্টর কিছু মেডিসিন লিখে দিল। এই অবস্থাতে জাঙ্কুক তেকে কোলে তুলে নিজের বাড়ির দিকে এগোতে লাগলো। এসব কি করছেন আপনি? আপনি অসুস্থ। ডক্টর নিশ্চয়ই মনে মনে ভাবছে আপনি একজন সাইকো। আই ডোন্ট কেয়ার, আমি চাই না তোমার শরীরে কোনো ব্যথা হোক। ঘন্টা খানেক পর বাসায় ফিরে কক্ষে ঢুকতেই তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে একইভাবে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে তার থেকে আলাদা করে তের বোরকা খুলে তের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, তোমার ঘুমের দরকার তে। তে জাঙ্কুকের পোশাক খুলে জাঙ্কুকের শরীরের সামান্য এবং পিছনের অংশ ভালোভাবে দেখতে থাকে। এভাবে কি দেখছো সুইটহার্ট?
চুপ করুন, দেখতে দিন আমাকে। সবকিছু পর্যবেক্ষণ করে তে শান্তি অনুভব করে। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, জাংকুক চুমু দেই। জাংকুক তেয়ের কথায় হালকা হেসে 2 হাত দিয়ে দুদিকে ছড়িয়ে দিয়ে বলে, পুরো শরীরে দাও, একটা জায়গাও যেন তোমার ঠোঁটের ছোঁয়া থেকে বাদ না পড়ে। তে তখনই জাংকুকের চোখে, ঠোঁটে, পিঠে, গলায়, বুকে সব জায়গায় চুমু ছড়িয়ে দেয়। এক একটি চুম্বনে জাংকুক গভীর মধুরতা অনুভব করে আর স্নিগ্ধ দৃষ্টি নিয়ে তার প্রেয়সীকে দেখতে থাকে। একটু পর জাংকুক তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলে, আমি চাইনি আজকে রাত তুমি তন্দ্রাহীন থাকো, কিন্তু আর নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না। তে অবাক হয়ে জাংকুকের গলা শক্ত করে আঁকড়ে ধরে বলে, আপনার হাত পায়ে ব্যথা, আগে সুস্থ হয়ে যান। তোমার স্পর্শ ছাড়া আমি সুস্থ হব না সুইটহার্ট। তার কথা শেষ হতে না হতেই সে তে ঠোঁটে তীব্র চুম্বন ছড়িয়ে দেয়। তে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা খেলে যায়। তের চোখ বুজে আসে, তার বুকের ধ্বনি ছন্দহীন হয়ে ওঠে। জাংকুকের হাত তের গাল ছুঁয়ে ঘাড় বরাবর নেমে আসে। জাংকুকের ঠোঁট এবার তার কপাল স্পর্শ করে, এরপর ধীরে ধীরে তের চোখের কোণে ঠোঁট ছুঁয়ে গলার কাছে নেমে আসে। তেও থেমেছিল না, সে জাংকুকের চুলের ভেতর আঙুল চালিয়ে দিয়েছিল। চুম্বনের মাঝে তের নিঃশ্বাস গাঢ় হয়ে আসে, তার শরীর শিহরণে কেঁপে ওঠে, ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। জাংকুক তের কানে, ঘাড়ে, কাঁধে একের পর এক চুম্বন এঁকে দেয়। তাদের নিঃশ্বাস একে অন্যের শরীর ছুঁয়ে মিলিয়ে যায়। তে হালকা হেসে ফেলে, তার আঙুল জাংকুকের গলা ছুঁয়ে যায়। সেই রাতে কুয়াশা থেকে ঢাকা জানালার পাশে তারা দুজন ভালোবাসার আগুনে ছন্দে গাঁথা হয়ে যায়। প্রতিটি স্পর্শে যেন সমস্ত ক্লান্তি, যন্ত্রণার ভার মিলিয়ে যায়। আগুনের মতো উষ্ণতায় একে অপরের অস্তিত্বে তারা আশ্রয় খুঁজে পায়। অতঃপর তে কখনোই জানতে পারল না জাংকুকের এই ভালোবাসার আড়ালেও রয়েছে অন্ধকার কালো দিক, হিংস্রতা, ডার্ক সাইড। আর এই উপন্যাসটার সমাপ্তি আমি এখানেই করছি। আমি আমার নিজের মতো সমাপ্ত করলাম গল্পটা। তে আর জাংকুক এভাবেই সিক্ত থাকুক একে অপরের মধ্যে।